আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। আচ্ছা হুমায়ুন, আপনাকে কোন দলের প্রার্থী হিসেবে পরিচয় দেবো এখন? আমার নতুন দল, সেই নতুন দল 22 তারিখে গোটা বাংলার মানুষের সামনে প্রকাশ হবে। গোটা ভারতবর্ষের মানুষ জানবে আপনাদের মাধ্যমে যে হুমায়ুন কবির একটা নতুন দল, মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নের জন্য, বাংলার শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য এবং ধর্মনিরপেক্ষতা বজায় রেখে একটি নতুন দলের উন্মোচন হবে 22শে ডিসেম্বর সোমবার। বেশ, আপনি সব দলের সাথ পেয়েছেন। আপনি তৃণমূল করেছেন, বিজেপি করেছেন, কংগ্রেস করেছেন এবং আপনি কংগ্রেসের সাথে গদ্দারিও করেছেন। অধীর চৌধুরী এখনো সেটা বলেন এবং আপনাকে তৈরি করা হয়েছে। আপনি যে বাবরি মসজিদ তৈরি করছেন, এটা কি রাজনৈতিক কারণ নাকি ধর্মের সুরসুরি? এটা ধর্মীয় ভাবাবেগ। 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদের স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছিল, পবিত্র আল্লাহর ঘর। সেটা আবার পুনঃ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, আগামী দিনেও থাকবে না। তাহলে আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তো? বিধায়ক পদ থেকে যে কোনো টাইমে ইস্তফা দিতে পারি, ওয়েট করুন। আমার কিছু লোকজনের আপত্তিতে আমি 17 তারিখে ডেট দিয়েছিলাম, যে 17 তারিখে আমার অ্যাসেম্বলিতে একটা স্ট্যান্ডিং কমিটি, আমি চেয়ারম্যান আছি, আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ এবং 8 জন তৃণমূলের এমএলএ মাকে ধরে। তো তাদের মিটিংটা করে তারপরে আমি পদত্যাগ করছি না আরও এক সপ্তাহ সময় নিচ্ছি। আপনি এইটুকু জেনে রাখেন, 22 তারিখে দল ওপেন হচ্ছে, তারপরে যে কোনো সময় বিধায়ক পদ থেকে আমি পদত্যাগ করব। আচ্ছা, আপনি বাবরি মসজিদ করছেন, কিন্তু আপনারই যারা সংখ্যালঘু ধর্মগুরু রয়েছেন, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ মন্ত্রী রাজ্যের, তিনি চূড়ান্ত বিরোধিতা করছে, বলছে এইভাবে বাবরি মসজিদ করা যায় না। আপনি যেটা করছেন কিছু কালো টাকাকে সাদা করার জন্য এবং বেশ কিছু ভাবে আরএসএস এর টাকাকে, শুনে নিন, বাংলাদেশের মাধ্যমে ফিরিয়ে এনে আপনি এটাকে করছেন। নিন্দুকেরা অনেক কিছু বলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের দ্বিচারিতা ছেড়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জমায়েতুল হিন্দের সভাপতির পদটা চালাতে বলুন। জমায়েতুল হিন্দের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা তালবিলিম এবং মাদ্রাসা থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জিকে শক্তি দেখিয়ে তিনি নিজের ক্ষমতায় বসে আছেন। তিনি গত 9 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে কি করেছে বাংলার জন্য, সেটারও আগামী দিনে প্রশ্ন উঠবে, আমরা তুলব। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থেকে বাংলার মানুষের জন্য তারা কি করেছে তার জবাবদিহি নেওয়ার জন্য আমার দল তৈরি হয়েছে। বেশ, শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি যে দলটা করছেন, এর আগেও আপনি যখন করতেন কংগ্রেস, তখন আপনি তৃণমূলকে গালাগালি করতেন। বিজেপিতে যখন গেছেন তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, তৃণমূলে যখন গেছেন কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বলেছেন বা বিজেপির বিরুদ্ধে বলেছেন। এই দলটার স্থায়িত্ব কতটা? এই দলটা আপনি এই সূচনা হতে দেন, স্থায়িত্ব এবং তার কি কারিশমা, তা আগামী দিনে বাংলার মানুষের জন্য তাদের কি এজেন্ডা, বাংলার মানুষ তাদের গ্রহণ করছে কি করছে না, আপনাকে ইলেকশনের কাউন্টিং এর দিন পর্যন্ত আপনার কিউরিওসিটি থাকবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা এবার আরেকটি অধ্যায় যাব, আরেকটি আলোচনায় যাব, সেটা হচ্ছে হুমায়ুনদার পরবর্তী পদক্ষেপ। বলছে তাদেরকে এসব ফেক কথাবার্তা না বলে কোনো স্পেসিফিক যদি প্রমাণ দিয়ে দেখাতে পারে যে হুমায়ুন কবির কোনো আরএসএস বা কোনো টেররিস্টরা বা কোনো বাইরের কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে বিন্দুমাত্র কোনো রিলেশন আছে, আমি 28শে সেপ্টেম্বর 2025 বাই এয়ার কলকাতা এয়ারপোর্ট থেকে ঢাকা গেছিলাম। 10ই অক্টোবর আমি ঢাকা থেকে রাজশাহী থেকে নবাবগঞ্জ হয়ে মালদার মেহেদিপুর বর্ডার হয়ে বিকেলে ফিরেছি। বিএসএফ এপারের বর্ডারের অফিসাররা এবং ওপারে পদ্মার ওপারে বাংলাদেশের যে বর্ডার গার্ডের অফিসাররা সবাই আমাকে খুব সম্মান দিয়ে ওপার থেকে এপারে দিয়েছে।
যদি কারো সন্দেহ থাকে, যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করতে চাই, যে কোনো সিআইডি, আইবি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমার বিরুদ্ধে তদন্ত করতে পারে, আমি সেটা ফেস করতে পারি। ইদানিংকালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতটা আক্রমণাত্মক, শুভেন্দু অধিকারী সম্পর্কে যথেষ্ট আপনি নরম মনোভাবের। এর আগে আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেব যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি, কাউকে ক্ষমতায় আনার জন্য, এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি। আমার পার্টি বাংলার মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা হয়, মানুষ অ্যাকসেপ্ট করে কিনা, আমার পার্টিকে সমর্থন করে কিনা, আমার উম্মিদবারদের বা আমার ক্যান্ডিডেটদের ভোট দিয়ে নির্বাচিত করে কেন, এটা বাংলার মানুষের কাছে আমি যাব, খোলা ভাবে যাব। কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তো উঠছেই, বারবার দল বদল, রং বদল, মানে কেউ কেউ আপনাকে বলছে গিরগিটির সমান। আচ্ছা, বাংলায় রাজনীতির আজকের দিনে বামফ্রন্টের বিমানবাবু বা সূর্যকান্ত মিশ্র বা সুজন চক্রবর্তী, এই কয়েকজন ব্যক্তিকে বাদ দিলে কি মোহাম্মদ সেলিমের নামটা উচ্চ রাখলেন কেন? যোগাযোগ হয়েছিল, ফোনে কথা হয়েছে? বললাম তো, এই নেতাদের কথা বাদ দিলে, কমিউনিস্ট পার্টির যারা বর্তমান নেতা আছে তাদের বাদ দিলে, তারা সারা জীবনভর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করছে, 34 বছরের সরকার চালিয়েছে, আজকে তারা 14 বছর ধরে বিরোধীতে আছে, তাদের কথা ছেড়ে দেন। বাকি যাদের কথা বলছেন যে শুধু হুমায়ুন কবির, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পল্টুরাম বলা হয়, তিনি কি রেজাল্ট করে দেখালেন? এইসব যারা আদর্শবান নেতা তাদের নাকে ঝামা ঘষে দিয়েছে। তাহলে আগামী দিনে হুমায়ুন কবির কোথায় কি দল করেছে, আমি টানা 1982 সাল থেকে 2012 সালের 20 নভেম্বর পর্যন্ত 30 বছর জাতীয় কংগ্রেস করেছি। তারপরে সেই দল থেকে রিজাইন দিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। তৃণমূল কংগ্রেস আমাকে 25 ফেব্রুয়ারি 2015 তৎকালীন মহাসচিব আজকের পার্থ বাবু, তিনি আমাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন। তো আমি একজন রাজনৈতিক ব্যক্তি, কেউ যদি আমাকে ঘাড় ধাক্কা দেয় তাহলে আমাকে তো কারোর সঙ্গে যেতেই হবে, কারোকে হাত ধরতেই হবে। এবারেও আমাকে আপনারা জানেন যে 1.5 বছর ধরে তৃণমূলের নেতৃবর্গরা এ থেকে বি সবার কাছে বারবার আমি বিনয় করেছি যে আমি একজন দলের বিধায়ক, আমার নিজের সিটে যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা, আর তারাদের মদত করে গিয়েছে এই সর্বোচ্চ নেতা নেত্রীরা, তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি।